জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন এবং এই গাড়িটা আপনি এই যে পিক আপ ড্রপের যে কাজ করা হয় সেই পিক আপ ড্রপের কাজের জন্য ব্যবহার করবেন। আপনার দৈনিক 70 থেকে 80 টাকার মোটামুটি একটা করে ট্রিপ আসে। দিনে হয়তো আপনি 700 থেকে 1000 টাকা ইনকাম করেন। এবার ধরুন 700 থেকে 1000 টাকা ইনকাম করার জন্য আপনাকে যেখানে যেখানে দাঁড়াতে হবে বা পার্ক করতে হবে গাড়ি, সেই সারা দিন পার্ক করার জন্যই ধরুন আপনার খরচা গেল 600 টাকা, হাতে রইল 100 টাকা। আর যদি আপনি পার্কিং না করেন কলকাতা শহরে, আপনি গাড়িটা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন যাতে করে ট্রিপ আপনার কাছে আসে, তাহলেও আপনার তেলের যা দাম, সেই তেলের দামটা আপনার প্রতিদিন যে টাকা আপনি পাচ্ছেন তার দ্বিগুণ হয়তো। এবার আসি একটু নিত্যযাত্রীর ক্ষেত্রে। নিত্যযাত্রীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, তারা স্কুটার বা বাইক পার্ক করেন এবং এই পার্কিংটা করা হয় তার একটা মূল কারণ হচ্ছে তারা চান না ট্যাক্সি করে আসতে, তারা চান না বাসে ট্রেনে বেশি করে খরচা যেগুলোতে আছে সেগুলো করতে, তারা চান না বারবার হেঁটে বা রোদের মধ্যে বিভিন্ন বাসে ঝুলে বাদুর ঝোলা হয়ে যেতে। নিজের একটা নয় ভারত কি নেই তসবির, নিজের একটা স্কুটার অনেক গর্বের বিষয় আমাদের ভারতীয়দের জন্য। একটা নিজের স্কুটার, একটা নিজের বাইক, একটা নিজের ছোট্ট গাড়ি একটা বড় স্বপ্ন আমাদের ভারতীয়দের জন্য। কিন্তু ধরুন এই গাড়ির জন্য, এই বাইকের জন্য আপনাকে প্রতিদিন প্রায় 600 টাকা করে দিতে হচ্ছে। এই গাড়ি বাইকের জন্য প্রতিদিন আপনাকে কলকাতা শহরে, আপনি ডায়মন্ড হারবার থেকে আসেন, আপনি হাবড়া থেকে আসেন, আপনি বনগাঁ থেকে আসেন, আপনি উলুবেড়িয়া থেকে আসেন, আপনি হয়তো বর্ধমান থেকে আসেন, পুরসভাগুলো আপনার থেকে আগে যে পার্কিং ফি নিত সেই পার্কিং ফিটা দ্বিগুণেরও বেশি করে দিল। এবং সারাদিন রাখলে একটি গাড়ি কলকাতা শহরে আপনার বোধহয় 600 থেকে 700 টাকা জাস্ট বেরিয়ে যাবে। এবং তারপরে এসে দেখবেন আপনার যে গাড়ির পাশের যে কাঁচ আছে সেই কাঁচ হয়তো ভেঙে গেছে, গাড়িতে ঘষা মেরে দিয়েছে কেউ, বাইকটা উল্টে পড়ে আছে, স্কুটারটার সামনে আরেকটা স্কুটার রাখা আছে। জিজ্ঞেস করলে যে দায়িত্বপ্রাপ্ত ছেলেটি, যাকে জিজ্ঞেস করলে সে বলবে এটা আমার দায়িত্ব নয়। দায়িত্বটা কার? টাকাটা কাকে দিচ্ছি? 50 থেকে 100 টাকা যে হলো, 100 থেকে 300 টাকা যে হলো পার্কিং ফি, আমি কলকাতা শহরের কথা বলছি, তার দায়িত্বটা কার? মেয়রের? মেয়রের নয়। কারণ এরকম একটি সিদ্ধান্ত কলকাতা শহরে 1 এপ্রিল থেকে নেওয়া হয়েছিল, যেখানে পার্কিং ফি অর্থাৎ যেটা 10 টাকার পার্কিং ফি ছিল সেটা 30 টাকা, 100 টাকার পার্কিং ফি প্রায় 200 টাকা। এই সিদ্ধান্তটা 1 এপ্রিল থেকে নেওয়া হয়েছিল এবং আজ আমরা শুনলাম এই সিদ্ধান্তটার সঙ্গে নাকি মুখ্যমন্ত্রী কোনোভাবেই সহমত নয় এবং সে কারণে মেয়র নয়, ডেপুটি মেয়র নয়, কলকাতা পুরসভার কেউ নয়, তৃণমূলের একজন মুখপাত্র তিনি সোজাসুজি বলে দিলেন যে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এই সিদ্ধান্তটা স্থগিত রাখা হবে। কলকাতা কর্পোরেশন থেকে বলা হলো না, কিন্তু আমরা এখনো জানি না কলকাতা কর্পোরেশন থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা। মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেননি, বলছে দল, তৃণমূল কংগ্রেস টুইট করে জানাচ্ছে দল চলতেই পারে, কিন্তু প্রশাসনটা কি আসলে চালাচ্ছে মুখপাত্ররা, আর যারা নেতা মন্ত্রী মেয়র তারা আসলে ব্যাকসিটে চলে গেছে। এসব ছেড়ে দিন। আমার একটাই প্রশ্ন, এ রাজ্যের অর্থনীতির অবস্থা আমরা সবাই জানি কি, দিয়ে দিতে পারে না। এ রাজ্য সরকার একের পর এক যে ঋণের বোঝা নিয়ে আমাদের বাঙালিরা জন্মাচ্ছে সেটা মুকুব করতে পারে না বা মুক্ত করতে পারে না, বা ঋণের যে টাকা সেই টাকাটা দিতে পারে না। আমরা কোন দিকে যাচ্ছি সেইটা নিয়ে আজকে জবাব চায় বাংলাটা। আরো হাড়ির হাল খারাপ হতে চলেছে, ভাড়ে মা ভবানীর অবস্থা হতে চলেছে আমাদের বাংলার অর্থনীতির। গ্রামের দিকে সর্ষে চাষের সঙ্গে একটি প্রবাদ জড়িয়ে আছে, দূর থেকে সর্ষে ক্ষেত ঘন লাগে। সর্ষের জমিতে দূর থেকে যতটা সুন্দর দেখতে লাগে সর্ষে বাগান, সর্ষে ক্ষেত, সামনে গেলে অনেক ফাঁক ফোকর, ফাঁক ফাঁক দেখা যায়, অতটা ঘনত্ব থাকে না। বিরোধীরা বলছেন রাজ্যের অর্থনীতির অবস্থাটা অনেকটা সেরকম। বাইরে থেকে খুব সুন্দর, বাইরে থেকে ঝাঁকজমক, বিউটিফিকেশন, ত্রিফলা আলো, এখানে আলো, ওখানে আলো, এইখানে ল্যাংচা হাব, ওখানে শিল্প হাব, শাড়ির হাব, এই হাব ওই হাব, মেলা হচ্ছে, খেলা হচ্ছে, কিন্তু আসলে পুরোটা ফাঁকা ফাঁপা হয়ে আছে। যতটা ঢাক ঢোল বাজানো হচ্ছে, যতটা প্রচার প্রসার হচ্ছে, আদপে বিষয়টা তার থেকে অনেকটাই আলাদা, অনেকটাই ফাঁকা।
প্রিয় দর্শক, একটি অর্থনৈতিক সমীক্ষা বলছে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ ঘুম থেকে উঠছি, বাজার যাচ্ছি, অফিস যাচ্ছি, প্লেনে চড়ছি, ট্রেনে চড়ছি, বাসে চড়ছি, চায়ের আড্ডায় আমাদের একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, জবাব চাই বাংলা হয়তো পাশাপাশি বসে দেখছি, তারা প্রত্যেকে ৫৩,৭০৮ টাকা দিনা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ, সে ৫০,০০০ টাকার বেশি দেনা মাথায় নিয়ে ভূমিষ্ঠ হলো। আমাদের রাজ্যের প্রতিটি শিশু এই ৫৩,৭০৮ টাকা দিনা নিয়ে জন্মগ্রহণ করছে। শেষ ১২ বছরে ভারী শিল্প নেই। শিল্প সম্মেলন হয়েছে, কতগুলো সই হয়েছে অনেক, কতগুলো শিল্প এসেছে জানা নেই। একাধিক বউ সই হয়েছে এই রাজ্যে, কিন্তু শিল্পের অবস্থা ভারেমা ভবানীর অবস্থার মতন। একসময় কৃষিতে এগিয়ে থাকা আমাদের বাংলায় ডাক উঠেছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এখন কৃষিতে, শিল্পতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তার জবাব চাইছে বাংলা। আমাদের রাজ্যকে পেছনে ফেলে দিয়ে বাকি রাজ্যগুলো যে এগিয়ে যাচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, এসব রাজ্য এগিয়ে যাচ্ছে শিল্পের ক্ষেত্রে দাঁড়িয়ে, কিভাবে এগিয়ে যাচ্ছে তার জবাব চাইছে বাংলা। এবং কেন এই কথাগুলো বলছি, আজ কৃষিতে হরিয়ানা এগিয়ে গেছে, পাঞ্জাব এগিয়ে গেছে, অসম, মেঘালয়, এতগুলো রাজ্য, সেই রাজ্য বারবার নিঃশ্বাস ফেলছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে শিল্পের ক্ষেত্রে দাঁড়িয়ে। সরকারি চাকরির ছেড়ে দিন, প্রাইভেট সেক্টর ছেড়ে দিন, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দাঁড়িয়েও আমাদের রাজ্যের কি হাল। সরকারি চাকরির একটা সেক্টর ছিল যেখানে প্রতি বছর কিছু কিছু পদের জন্য পরীক্ষা হতো, নিয়োগ হতো, সেখানেও দুর্নীতির বাস্তু ঘুঘুর বাস, দুর্নীতির ভূত শিল্পতে, দুর্নীতির ভূত সিন্ডিকেটে, দুর্নীতির ভূত গোটা বাংলায় একটা বেকার, শিক্ষিত বেকার সম্প্রদায় তৈরি করেছে, যাদেরকে এখন আর অটোতে পুনর্বাসন দেওয়া যাচ্ছে না। তাদের কিছু কিছু ছেলেমেয়েকে অন্তত সিভিক ভলেন্টিয়ার করা যাচ্ছে এবং কিছু ছেলেমেয়েকে কার পার্কিং এর দায়িত্বপ্রাপ্ত করা হচ্ছে। শিল্প নেই, কৃষি নেই, কৃষির আধুনিকরণ নেই, চাকরি নেই, সরকারি চাকরি নেই, শিল্পর যে একের পর এক সেক্টরগুলো আছে সেগুলো কিচ্ছু নেই, আইটি হাব নেই, ম্যানুফ্যাকচারিং হাব নেই, একটা সেক্টর 5 এর পর সেক্টর 6, 7, 8, 9 কিচ্ছু নেই, একটা রাজার হাটের পথে রানীর হাট নেই। যে শিলিগুড়িতে বলা হয়েছিল আইটি হাব বানানো হবে, আসাম থেকে একের পর এক ছেলে মেয়ে আসবে, নর্থ ইস্টের ছেলে মেয়েগুলো আসবে, সিকিম থেকে ছেলেমেয়েরা আসবে, কিচ্ছু হয়নি। পুরুলিয়াতে স্টিলের হাব তৈরি আর হয়নি। মেলা আছে, খেলা আছে, ক্লাব আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সমস্ত কিছু মাথায় থাক, সম্মান জানাই, কিন্তু শিল্পটাও তো প্রয়োজন। বিরোধীরা বলছে সরকারের এমন ভারেমা ভবানী অবস্থা যে শুধু মদ, লটারি বিক্রি এবং এই কার পার্কিং এর টাকা, পার্কিং ফি এর টাকা, যে শহরাঞ্চলগুলো রয়েছে সেখানে এই কার পার্কিং এর টাকা থেকে আয় করার চেষ্টা করছে। বাড়ানো হচ্ছে কার পার্কিং এর ফিও। ভাবুন, একটা সুন্দর বিজনেস হবে, কার পার্কিং এর জন্য কেউ যদি 650-700 টাকা করে সারাদিন গাড়ি রাখার জন্য দেয়, তাহলে তো সেখানে সিইওরা গাড়ি রাখবে, ম্যানেজাররা গাড়ি রাখবে, জেনারেল ম্যানেজাররা গাড়ি রাখবে, কমিশনাররা গাড়ি রাখবে, ডেপুটি জেনারেল ম্যানেজাররা গাড়ি রাখবে, জেনারেল ম্যানেজাররা গাড়ি রাখবে, চেয়ারম্যানরা গাড়ি রাখবে, প্রেসিডেন্টরা গাড়ি রাখবে। সাধারণ মানুষ, আমার আপনার মতন মানুষ, তাদের কি হবে? আমরা যারা স্কুটার করে, আমরা যারা গাড়ি করে প্রতিদিন অফিসে যাই, ভাবছে না সরকার, বা ভাবছে যেভাবে ঈর্ষার জায়গা তৈরি হচ্ছে অন্য রাজ্যের, যে পরিমাণ পুজোর সময়, উৎসবের সময়, বছর শেষে যে পরিমাণ আবগারি থেকে ইনকাম হচ্ছে, যে পরিমাণ লটারি থেকে টাকা ইনকাম হচ্ছে, ঠিক সে পরিমাণই হয়তো পার্কিং ফি থেকে ইনকাম হবে। যে সমস্ত টিয়ার 1 সিটি, টিয়ার 2 সিটি, দুর্গাপুর হবে, হলদিয়াতে হবে, হয়তো হাবড়াতে হবে, বারাসতে হবে, হয়তো সোনারপুরে হবে, বারুইপুরে হবে, সমস্ত জায়গাতে পুর নিগম, পুরো সভাগুলো হয়তো এভাবেই টাকাটা তুলবে। কারণ কি, রাজ্যের টাকা নেই, শিল্প নেই, আসবে কোথা থেকে টাকা? ধরে নিন একজন স্নাতক যুবক এসএলএসটি, এসএসসির স্বপ্ন দেখে, হয়তো স্বপ্ন দেখে এ বাংলাতে থেকেই কর্পোরেট সেক্টরে কাজ করবে, হয়তো স্বপ্ন দেখে টাটার ফ্যাক্টরিতে কাজ করবে সিঙ্গুরে। ধরুন সিঙ্গুরে সে প্রতিদিন অফিসে যাওয়ার স্বপ্ন দেখেছিল, কলকাতা শহরের দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে সিঙ্গুরে বাইক করে যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিংবা যে যুবতী বহু বছর ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছে, চাকরি না পেয়ে লোন নিয়ে একটা ট্যাক্সি কিনেছে, কিছু আয় করবে বলে, আয় চালানোর জন্য, রোজগারের আশায় সে রাস্তায় নেমেছে।
তারও তো কোপ পড়ছে, হু হু করে বাড়ানো হচ্ছে ট্যাক্সের একের পর এক পার্কিং ফি। শুভেন্দু অধিকারী বলছেন এটা খোলাখুলি সরকারি তোলাবাজি নাকি হচ্ছে। পার্কিং ফি এত বাড়ানোটা মেনে নিলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু তার পরিষেবাটা কি হচ্ছে? আপনার তো পরিষেবা দিতে হবে। যারা পার্কিং ফি নিচ্ছে তারা কি কোনো পরিষেবা নিচ্ছে? তারা কি কোনো পরিষেবা দিচ্ছে? খোলার মধ্যে রোদের মধ্যে গাড়িগুলো পড়ে থাকছে, স্কুটারগুলো পড়ে থাকছে, একের পর এক যেভাবে পার্কিং লট বানিয়ে দেওয়া হচ্ছে, রাস্তার একাংশকে ফুটপাথকে পার্কিং লট বানিয়ে দেওয়া হচ্ছে। পুরসভা সেই ব্যবস্থাগুলো করছে যে সেখানে শেড লাগিয়ে দেবে। জিএসটি আলা পার্কিং ফি নেওয়া হচ্ছে তো সব জায়গায়। আচ্ছা, জবাব চাই বাংলা সে কারণে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, এবং তার পাশাপাশি মেলা খেলার পাশাপাশি ক্লাবে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পার্কিং ফি এত বাড়াতে হচ্ছে। পার্কিং ফি কমানো যাবে না। সাইকেলের গোটা বাংলা জুড়ে সাইকেলের একটা করে স্ট্যান্ড বাড়ানো যায় না, কেন যায় না কে জানে। এই সরকারের বোধহয় এগুলোই প্রায়োরিটি। যেভাবে রাজ্যপালের প্রায়োরিটি ছিল রিসরা চলে যাওয়া দার্জিলিং থেকে, আর মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি হলো দীঘাতেই বিভিন্ন প্রকল্প বিভিন্ন অনুষ্ঠানে থাকা, ঠিক সেভাবেই হয়তো পুরসভার প্রায়োরিটি এখন টাকা তোলা। এবং সেই টাকাটা তুলতে গেলে পার্কিং ফিটা বাড়ালে হয়তো বেশি টাকা আসবে, মদের থেকে আবগারির থেকে বেশি টাকা আসবে, লটারির টিকিট বিক্রি করে বেশি টাকা আসবে। এই সরকারের বোধহয় এবার বোঝা উচিত কোনটা মানুষের জন্য নিত্য প্রয়োজনীয়। সরকারের বোঝা উচিত কোনটা বারবার বাড়ালে বা কমালে মানুষ ইরিটেটেড হয়। সাধারণ মানুষের গোটা বাংলাতে এই মুহূর্তে যে যে জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলো এখন সরকার মেটাচ্ছে না। কোপটা বারবার সাধারণ মানুষের উপর পড়ছে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে যে শিক্ষিত বেকার যুবক একটা রোজগারের আশায় ঋণে কেনা গাড়ি নিয়ে কলকাতা শহরে যাত্রী পরিবহনের ব্যবস্থায় নেমেছে, তার অসুবিধা হচ্ছে। এবং আমি ধরে নিলাম এই সমস্ত কিছু একটা কার পার্কিং এর ফি খুব সাধারণ জিনিস নাকি, কিন্তু একটা পার্কিং ফি যদি বাড়িয়ে দেওয়া হয় তার মানে তো তার বাজেটটাও বাড়ছে। তাহলে দিয়ে দিন অন্তত যে সরকারি কর্মচারী নবান্নর সামনে, যে সরকারি কর্মচারী রাইটার্স বিল্ডিং এর সামনে, যে সরকারি কর্মচারী কেএমসি বিল্ডিং এর সামনে তার বাইকটা রাখবে, তার গাড়িটা রাখবে, তারও তো ওই 600 টাকা এক্সট্রা যাচ্ছে নিজের সংসারের বাজেট থেকে। তার জন্য অন্তত এবার ডিএটা দিয়ে দিন। এবার তো বুঝুন যে মহার্ঘ হচ্ছে জিনিসপত্র, মহার্ঘ হচ্ছে পার্কিং ফি, মহার্ঘ হচ্ছে জিনিসপত্রের দাম, মহার্ঘ ভাতাটাও তাও চাই। বাংলার মানুষ জানতে চায় যে এই আবগারি, এই লটারি, এই কার পার্কিং ফি, এগুলো থেকেই শিল্প নেই, শিল্প শূন্যতা, এগুলো থেকেই কি এখন এই রাজ্য টাকা তুলবে যাতে করে কিছুটা অন্তত রিলিফ পাওয়া যায়? আজ এ নিয়েই আজকের জবাব চায় বাংলা, এবং শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে। ড্রেনেজ হয়ে যেত যে ফান্ডগুলো, সেগুলোকে আমরা চেষ্টা করছি যাতে সেটা ট্রেজারিতে আসে, এবং সেই কাজটা করলে নিশ্চয়ভাবে আর্থিকভাবে আমরা আরও বেশি সবল হয়ে যাব। বাংলায় মদ বিক্রি থেকে রাজস্বের অঙ্কটা অন্যান্য রাজ্যের কাছে রীতিমতো ঈর্ষণীয়। রাজ্যের নিজস্ব আয় এখন মূলত আবগারি থেকেই। লকডাউনের সময়ও সমস্ত ক্ষেত্রে যেখানে রাজস্ব আয় তলানিতে ঠেকেছিল সেখানে আবগারি থেকে রেকর্ড আয় করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও বাংলায় এখন লটারি থেকেও রাজস্ব আসছে রমরমিয়ে। এবার পার্কিং ফিও রাজস্ব আদায়ে অন্যতম উৎস হয়ে দাঁড়ালো সরকারের। কলকাতা পুরসভার পার্কিং ফি গত 1 এপ্রিল থেকে এক লাফে প্রায় দ্বিগুণ বেড়েছিল। কলকাতা পুরসভার নির্ধারিত জায়গায় দ্বিগুণ হারে পার্কিং ফি গুনতে পকেটে যথেষ্ট চাপ পড়ছিল সাধারণ মানুষের। অবশ্য চাপে পড়ে শুক্রবারই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কলকাতা পুরসভা। যদিও কারণ হিসেবে বলা হলো মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে রুষ্ট ছিলেন। বাট এই পার্কিং, পেট্রোল, আদার থিংস, এটা তো নেসেসিটি। ডাবল ট্রিপল এরকম করে 4 টাইমস পার্কিং যদি হয় তবে তো ডেফিনেটলি আমি তো কি করছি, আমি আমার গাড়ি আনতাম, এখন আমি গাড়ি আনতে ছেড়ে দিয়েছি। পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে মূলত মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছিলেন বলে তৃণমূলের একাংশের খবর। মুখ্যমন্ত্রীর চাপেই মেয়র ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই শাসক দল ও রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভেতরে ফিরহাদ হাকিম সাহেবের স্বাস্থ্য খুব একটা ভালো নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে বলা হচ্ছে। এটা তো হতে পারে না যে উনি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানতেন, হয়তো ভাইপো জানতেন না।
রাজ্য দেউলিয়া হয়েই নানাভাবে রাজস্ব আদায়ের চেষ্টা করছে বলে আগেই দাবি করেছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। 2 কোটি বেকার, 45 লক্ষ পশ্চিমবঙ্গের লোক পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে গেছে। এখানকার উচ্চশিক্ষিতরা বাঙ্গালোরে, হায়দ্রাবাদে গিয়ে, মুম্বাইতে গিয়ে, গুরুগাঁও গিয়ে চাকরি করে। পশ্চিমবঙ্গ সরকার এখন দেউলিয়া সরকার হয়ে গেছে। যে কোনো রাজ্যের রাজস্বের একটা বড় অংশ আসে শিল্প থেকে, অথচ বাংলায় শিল্প প্রায় নেই বললেই চলে। ভারী শিল্প না থাকায় বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। তাহলে টাকা আসবে কোথা থেকে? মদ বিক্রি তো ছিলই, এখন লটারির টিকিট থেকেও রাজস্ব পাচ্ছে সরকার। পার্কিং ফি দ্বিগুণ হচ্ছে। এভাবেই কি কোষাগারের হাল ফেরানোর চেষ্টা করছে সরকার? কিন্তু সেটা কি নির্ভরযোগ্য উৎস হতে পারে? পার্কিং ফি বাড়িয়ে দেওয়ায় গাড়ি আনাই বন্ধ করে দিয়েছেন অনেকে। মানে আগে যা টাকা আসছিল এখন সেটাও কমছে। বড় শিল্প বিনিয়োগ ছাড়া কোষাগারের শ্রী ফেরা কি আদৌ সম্ভব? প্রশ্ন আরো একটা আছে, মানুষ টাকা দিয়ে গাড়ি রাখবে নিরাপত্তার জন্য, কিন্তু পার্কিং জোনে টাকা নিলেও দায় নিতে নারাজ পুরসভার কর্তৃপক্ষ। তাহলে সাধারণ মানুষের রক্ত জল করা শখের গাড়ির নিরাপত্তা কোথায়? আর এভাবেই কি রাজস্ব আসবে বাংলায়? জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। মদের দাম দ্বিগুণ করে, লটারির টিকিট থেকে এবং এই পার্কিং ফি, এইসব করেই এখন একটা সরকার, একটা রাজ্যের যে কোষাগার সেগুলো পূর্ণ হবে। এবং তারপরে হয়তো সরকারি কর্মচারীরা আশা করতে পারেন যে ডিএটা তারা পাবেন, তারপরে হয়তো চাকরি প্রার্থীরা আশা করতে পারেন যে নতুন সিট তৈরি হবে, নিয়োগ তো হবে, এবং তারপরে হয়তো মাইনেটা দেওয়া হবে, আশাকর্মীরা আশা করতে পারেন। আমাদের বাংলাতেই যে এক এক করে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা আজকে আবার কাটাছেড়া করবো। তার কারণ এতে হয়তো অনেকের সমস্যা হয়, শাসক দলের তো আরো বেশি করে সমস্যা হয়। তার কারণ শাসক দল ভেবে নেন যে এই কার পার্কিং ফি যদি বেড়ে যায় তাতে কি আর এসে গেল, এটা আবার প্রাইম টাইমের ডিবেট নাকি? কার পার্কিং ফিটা একটা কলকাতা শহরে বেড়েছিল, এটা সমস্যা। এটা নিয়ে টানা রিপাবলিক বাংলা কভার করেছে, এটা নিয়ে টানা বলেছে তার একটাই কারণ, এটা একটা শহরের বিষয় নয়। এইটা যদি একটা সরকারের অ্যাপ্রোচ হয়, আজকে কলকাতায় হয়েছে, কালকে হলদিয়াতে হবে, পরশু বারুইপুরে হবে, তারপরের দিন বনগাঁতে হবে। কার পার্কিং ফিটা দেওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে লোকটি স্কুটারটা ঋণ নিয়ে কিনছে, তার স্বপ্নের যে গাড়িটা সে কিনছে, সে গাড়িটা কেনার পর যেখানে রাখছে 600 টাকা করে প্রতিদিন যদি ওখানে দেয়, তারপরে যদি কোনো সুন্দর পরিষেবা সে পায়, সেটাও তো পাচ্ছে না। সেখানেও তো জিএসটি ছাড়া বিল দেওয়া হচ্ছে, সরকারের কোষাগারে কত টাকা ঢুকছে সেটাও জানা যাচ্ছে না। এবং তার পাশাপাশি একটা সরকারের যদি অ্যাপ্রোচ হয়ে যায় লটারি থেকে টাকা আয় করা, মদ থেকে টাকা আয় করা এবং কার পার্কিং ফি থেকে টাকা আয় করা, এটা বোধহয় ঠিক নয়। বাংলায় শিল্প নেই বলে গোটা বাংলা ঠিক এভাবেই আয়টা করবে? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি মুখপাত্র রয়েছেন বাদল দেবনাথ, সমাজকর্মী অজয় মুখার্জি রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন চন্দন চ্যাটার্জি, সিপিআইএম মুখপাত্র অনির্বাণ দত্ত, অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে আসবো। সন্ময়, আপনার কাছে প্রথমে আসবো, কিন্তু তার আগে বাংলায় এই মুহূর্তে যেগুলো থাকার কথা ছিল এবং যেগুলো নেই, বাংলায় কি কি নেই? আমাদের অনেক সময় বলা হয় নেই রাজ্য, খুব খারাপ লাগে আমার, কিন্তু বাংলায় এই মুহূর্তে যেগুলো নেই এটা মেনে নিতে হবে। আনার কি কি চেষ্টা হচ্ছে সেইটাও আজকে বাংলার মানুষ জবাব চায়। দেখে নিই একবার কি কি নেই আমাদের বাংলাতে এই মুহূর্তে। ভারী শিল্প, সেই ভারী শিল্পর ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখনো পিছিয়ে আছি। আমরা এখনো স্বপ্ন দেখি কোনো ছেলে হয়তো গড়িয়া থেকে সিঙ্গুরে একটা সুন্দর হাইওয়ে দিয়ে যাবে এবং সেখানে টাটার ফ্যাক্টরিতে কাজ করবে, সামনে কার পার্কিং ফি 600 টাকাই দেবে রে ভাই, কিন্তু টাটা মোটরসে কাজ করবে। আমরা স্বপ্ন দেখি একটা পুরুলিয়াতে ম্যানুফ্যাকচারিং হাব হবে, স্টিলের হাব হবে। আমরা স্বপ্ন দেখি শক্তিগড়ে ল্যাংচা হাবের বাইরেও একটা আইটি সেক্টর তৈরি হবে, শিলিগুড়িতে একটা নতুন কোনো সেক্টর তৈরি হবে, রাজার হাটের পর একটা রানীর হাট হবে, একটা সেক্টর 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12 একাধিক সেক্টর গুরগাঁওয়ের মতন হবে। শিল্প নেই, উৎপাদন নেই। মুর্শিদাবাদে যাবেন, সেই পরিকাঠামো নেই। দমদম থেকে মুর্শিদাবাদ কোনো শিল্পপতিকে নিয়ে যাবেন, হেলিকপ্টার করে যেতে হবে, হয়তো রাস্তা দিয়ে নিয়ে গেলে কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন? NH-34 বনগাঁতে একটা পরিকাঠামো তৈরি করবেন, কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন? যশোর রোড দিয়ে। কেন্দ্র রাজ্য ঝগড়া আছে, পরিকাঠামো নেই। আর কর্মসংস্থান নিয়ে প্রতিদিন জবাব চায় বাংলা করছি, সরকারি বেসরকারি দুদিকেই। যে ছেলেটা সরকারি চাকরি দেবে ভেবেছিল সে আজও রাস্তায় বসে আছে, আর যে বেসরকারি চাকরির জন্য প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে সে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। পুরুলিয়া থেকে যে ছেলেটার পুরুলিয়া থেকে ম্যাক্সিমাম কলকাতা আসার কথা ছিল, সে প্লেনে করে চলে যাচ্ছে পুনেতে।
মুর্শিদাবাদের ছেলেরা চলে যাচ্ছে বিদেশেও, হয়তো মাইগ্রেন্ট লেবার বেড়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক তকমা পাচ্ছে তারা। কিছু কিছু মানুষকে বলে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিক এক্সপ্রেস, করোনা এক্সপ্রেস। আমরা ভুলিনি সেগুলো, কিন্তু বাংলার মানুষ জানতে চায় যখন এই জিনিসগুলো থাকে না সন্ময়বাবু, তখন কি এই লটারি, এই মদের টাকা, আবগারির টাকা এবং এই কার পার্কিং ফি, যেগুলো আবার অবশ্য তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র এবং তারপরে একটা টুইট থেকে আমরা জানতে পারলাম এটা আর নেওয়া হচ্ছে না। মেয়র কিন্তু এখনো কিছু বলেননি। আমি জানি না সরকারটা কে চালাচ্ছে, পুরসভাটা কে চালাচ্ছে, মেয়র চালাচ্ছেন না কোনো রাজনৈতিক দলের কোনো মুখপাত্র চালাচ্ছে। কি মনে হয় আপনার সন্ময়বাবু? ময়ূক, আমি প্রথমেই বলি যে আজকে কুণাল ঘোষের বাইটটা আমি শুনছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর সব থেকে কাছের মানুষ মন্ত্রিসভায় ববি হাকিম পার্থ চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর, সবাই জানি চেতলায় থাকেন, ভবানীপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি। এটা ভাবার কোনো কারণ নেই যে ববি হাকিম এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটাতে 6 ঘন্টায় পার্কিং ফি 240 টাকা ফিস ধার্য হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া। ভাড়ারে টাকা নেই, টাকা তোলো। আলটিমেটলি আমি কুণাল ঘোষের বাইকটা শুনতে গিয়ে দেখলাম প্রথমেই একটা স্টেটমেন্ট, একটু খেয়াল করে দেখবেন, আপনাদের যদি থাকে চাইলে দেখবেন, সেখানে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, তার ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ববি হাকিমকে নির্দেশ দিয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ববি হাকিম রাজ্যের মুখ্যমন্ত্রীর বিনা অনুমতিতে এই সিদ্ধান্তটা, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সম্পূর্ণ তো ভুল। কিন্তু এটাও তো বাংলার মানুষ জানতে চায় সন্ময়দা, যে কলকাতা পুরসভাটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ চালাচ্ছেন? না, প্রশ্নটা অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে, আমরা যে কথাটা বারবার বলি, একটাই পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট। ববি হাকিম দ্বিতীয় ক্যাবিনেটে থাকলে কি হবে, আলটিমেটলি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সেটা। কিন্তু আমরা জানি সেটা হচ্ছে ববি হাকিম রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছুঁয়ে সব সিদ্ধান্ত নেন। ফলত স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সিগন্যাল নিয়েই কিন্তু এই টাকাটা ধার্য করেছেন। এবার একটু খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নিজেকে প্রজেকশনে ব্যস্ত, তাই নিজের তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে দিয়ে কিভাবে ববি হাকিমকে হ্যারাস করলেন একটু ভালো করে খেয়াল করে দেখুন। বললেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছেন এবং সেই রিকোয়েস্টের ভিত্তিতে আজকেই ববি হাকিম, কলকাতা মেয়র, আজকের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবেন। আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার পর জানানো যেত না? তাহলে কি ক্রেডিটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া যেত না? এই প্রশ্নটা কিন্তু থাকছে। এই প্রশ্নটা রেখে আমি আজকে, আপনি ময়ূক তুমি বলছিলে না শিল্পায়নের গল্প টল্প, আমার এই শহরের 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে এই বাংলার 3টে জিনিস আমার খালি কানে লাগে। এক নম্বর হচ্ছে টাটার কারখানা যেদিনকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, এই রাজ্যে সেটাকে সিঙ্গুর বিজয় দিবস হিসেবে পালিত হয়েছিল। আমরা দেখেছি সারা কলকাতা জুড়ে কয়েক হাজার, কলকাতা কর্পোরেশনের খরচায় তখন শোভন চট্টোপাধ্যায় মেয়র, কয়েক হাজার হোর্ডিং লাগিয়ে সিঙ্গুর বিজয় দিবস পালন করা হয়েছিল। আমি জেনেছিলাম যে কলকাতা কর্পোরেশনের ঠিকাদারকে দিয়ে প্রায় 3.5 কোটি টাকা খরচা করে ওই সিঙ্গুরের মাটি থেকে কিন্তু ওই বড় কারখানার শেডটাকে উড়ানো হয়েছিল। এক। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা সমস্ত এখানকার যত এই বিশ্ববঙ্গ না বাণিজ্য সম্মেলন করে না, প্রত্যেকবার বাণিজ্য সম্মেলনে একটু ময়ূক খেয়াল করে দেখবেন সিলিকন ভ্যালির কথা বলেন। আজও সিলিকন ভ্যালির পাশ দিয়ে তোমরা তো নিশ্চয়ই যাওয়া আসা করো, আমরাও যাওয়া আসা করি, এখনও সেখানে গরু চড়ছে, ছাগল চড়ছে, সেই সিলিকন ভ্যালির গল্প এই বাংলার শিক্ষিত বেকারদের দেখানো হয়। তৃতীয়ত হচ্ছে জিন্দালদের ফ্যাক্টরির কি হলো? সেই জিন্দাল অন্ধ্রপ্রদেশে গিয়ে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করছে, উড়িষ্যায় ইনভেস্ট করছে, আর সেই জিন্দাল কিন্তু পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্টটা সেভাবে করলো না। কেন? রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল জোন কি হলো তার? অজস্র আমি বলতে পারি। আমি শুধু একটা কথা আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে একদম ভিখিরিতে পরিণত করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 500 টাকা নিয়ে খুশি থাকো, তুমি ভোট দাও। সিভিক ভলেন্টিয়ারগুলোকে আমি কনস্টেবল করবো না, তাদের রাস্তায় দাঁড় করিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তোল। সব থেকে বড় কথা ময়ূক, জানো কিনা জানি না, কলকাতা পুলিশে তুমি খবর নিয়ে দেখো, ইদানিংকালে সমস্ত যত গাড়ি সামান্য সিগন্যাল ব্রেক করলে, সামান্য, আমার নিজের ক্ষেত্রে অভিজ্ঞতা দেখেছি, হসপিটালে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি, গাড়ি দাঁড় করিয়ে বুকিং করছেন, করে বলছেন, আমি বললাম যে আমি হসপিটাল ঢুকতে পারবো না, আমার একজন পেশেন্ট মৃত্যুর সঙ্গে যুঝছেন, আপনারা এখনও আমাদের ওপরে তর্পানি করছেন। একজন পুলিশ অফিসার পাশ থেকে বলছেন, আমাদের তো কোটা বেঁধে দেওয়া আছে, আমাদের কোনো গতি নেই স্যার, কি করবো? এটা কি অদ্ভুত! মানে আমি টাকা তোলার ক্ষেত্রে ট্রাফিক পুলিশকে তোলাবাজির কাজে লাগানো হয়। কলকাতার যে কোনো প্রান্তে যাও, বিভিন্ন জায়গায় পুলিশকে দাঁড় করিয়ে এখন অভিযান চালানো হচ্ছে, হেলমেট না হলে 500 টাকা, সিগন্যাল সামান্য ব্রেক করলে 1000 টাকা। একটা সরকার খেলা মেলা উৎসব, নিজের হাসি মুখের বিজ্ঞাপনের ছবি প্রত্যেক দিন সংবাদপত্রে ছাপানোর জন্য কোটি কোটি টাকা খরচা করবে, আর তার ট্যাক্সটা
সাধারণ মানুষ কেন দেবে? এই প্রশ্নটা করার সময় এসেছে। এবং তার পাশাপাশি সন্ময়বাবু, আমি চন্দনবাবুর কাছে যাওয়ার আগে এবং বাদল দেবনাথের কাছে যাওয়ার আগে, বাদল দেবনাথ তৃণমূল কংগ্রেসের হয়ে নিশ্চয়ই কোনো যুক্তি সাজিয়েছেন। রাজস্বের যে উৎস, সেই উৎস নিয়ে নিশ্চয়ই উনি বলবেন, নিশ্চয়ই আবগারি, নিশ্চয়ই লটারি, নিশ্চয়ই কার পার্কিং ফি ছাড়াও নিশ্চয়ই অন্যান্য জায়গা থেকে টাকা আসে রাজ্যের। বাদলদা হাসছেন, বাদলদা অর্থনীতিবিদ হিসাবে নিশ্চয়ই আজকে অবতীর্ণ হবেন। কিন্তু চন্দনবাবু, আপনার কাছে আসার আগে আমি একবার বাংলার মানুষকে এই মুহূর্তের চিত্রটা দেখাতে চাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে। রাজস্বের যে উৎস, টাকা, একটা সরকার, একটা রাজ্য যখন চলে, সেই রাজ্য চালানোর জন্য নিশ্চয়ই টাকা ইনকাম করতে হয়, না তো চলবে কি করে? রমরমিয়ে বাড়ছে লটারির টিকিটের দাম, এবং আপনি কলকাতা শহর থেকে সেইটা আরেকটা পথ, কি বলবেন? দেখো ময়ূক, যে ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমিই নাচাও। দেখবে হঠাৎ নয়ন মেলে হচ্ছে না যা তাও হবে। ফলে আমাদের রাজ্যে তো এখন এরকমই হচ্ছে। সিঙ্গুরের ফ্যাক্টরিটা যেদিনকে ভাঙা হচ্ছিল, সেদিনকে ঠিক কাকতলীয়ভাবে বলবো না, পরিকল্পনা করে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এখান থেকে বুলডোজার পাঠিয়ে টিভিতে বারবার ছবি দেখিয়ে বুলডোজার দিয়ে বাঙালি ছেলেদের স্বপ্ন, বাংলার ভবিষ্যৎকে নষ্ট করা হয়েছে। একটা সিঙ্গুর হলেই হয়তো বাঙালি বেঁচে যেত না, কিন্তু একটা ল্যাম্প পোস্ট তৈরি হতো, যে চারদিকে আলো তৈরি হতো, আরও অনেক শিল্প আসতো, বাংলার ভবিষ্যৎটা বদলে যেত। কিন্তু আজকে কি দেখছেন? আজকে যখন সব কিছু চলে গেল, খেলা মেলা, চাকরি, দুর্নীতি, ভাবতে পারছো মিষ্টির দোকানে আগে পাড়ায় গেলে মিষ্টির দোকানে ঘি পাওয়া যেত, এখন এমন একটা দোকান খুলেছে যেখানে চাকরি চুরির সঙ্গে গরু, পাথর, কয়লা সব বিক্রি হয় এক জায়গায়, সব টাকা এক মহাজনের কাছে যায়। এরকম একটা দোকান খুলেছে তৃণমূল কংগ্রেস। ভাবা যায়? পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জায় মাথা নিচু হচ্ছে। আমরা প্রথম হচ্ছি মদে, যেটা প্রথম ছিলাম শিক্ষায়, যেটা প্রথম ছিলাম চাল উৎপাদনে, যেটা প্রথম ছিলাম শিল্পোন্নয়নের দিকে এগোচ্ছিলাম, সেগুলোকে সব স্তব্ধ করে বাঙালিকে আজকে ফিরে যেতে হচ্ছে মাথা নিচু করে। পশ্চিমবাংলা পার হওয়ার পর লোকে বাঙালিকে দেখছে, লজ্জা লাগছে, বলছে বাংলায় টাকা উঠছে। আগে বিহারের লোককে দেখাতাম, আগে উত্তরপ্রদেশের লোককে দেখাতাম, এখন বাঙালি হিসেবে মাথা নিচু হচ্ছে। কেন এগুলো হচ্ছে জানো? সত্যি কথাটা হচ্ছে যে সত্যি তো আজকে পার্কিং ফি এত বাড়িয়েছে। আচ্ছা ময়ূক, বলতে পারো আজ পর্যন্ত বাস ভাড়া কেন সরকার ডিক্লেয়ার করতে পারেনি? 2020 সালে কোভিড থেকে কার নির্দেশে মুখে মুখে বাস ভাড়া, অটো ভাড়া 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যে ঢুকে যা ইচ্ছা নিয়ে যাচ্ছে। সরকারের একজন মন্ত্রী আছে, সেদিনও মন্ত্রী ছিলেন ববি হাকিম, বদলেছে মন্ত্রী, বদলে স্নেহাশিস চক্রবর্তী হয়েছে মন্ত্রী, বদলেছে, বাস ভাড়ার নির্দেশ আসেনি। কাজেই তৃণমূল কংগ্রেস বৈধভাবে মানুষ কিছু রোজগার করুক এটা কোনোভাবেই চায় না। ডিএ প্রার্থীদের ডিএ দেয় না, চাকরি প্রার্থীদের বৈধভাবে চাকরি দেয় না, অবৈধভাবে দেয়। আপনি পার্কিং লট বলছেন, আপনি চলে যান হাতিবাগান, আপনি চলে যান গড়িয়াহাট, দুদিকে যারা পার্কিং নেন তাদের বেশিরভাগকে তৃণমূল কর্মীদের ঠেকা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে টাকা তুলে নাও। অর্ধেক সময় তারা সরকারি রসিদ পর্যন্ত দেয় না কর্পোরেশনের। প্রতিদিন কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। কেন জানেন? হাত পাকিয়েছেন করতে। একটা জালি টোল প্লাজা, বাদল বাবু, জাল টোল প্লাজা, সেই টোল প্লাজা দিয়ে প্রতিদিন গাড়ি গেছে আর তার টাকা তুলেছেন। সেই টাকা কোথায় গেছে? সেখান থেকে যারা হাত পাকিয়েছে তারা সবকিছু জাল করবে, জাল শিক্ষক নিয়োগ করবে, জাল পিএইচডি দিয়ে যে দলের যাত্রা শুরু হয় সে দল জাল করবে না তো কি করবে? জাল শিক্ষকই নিয়োগ। এবং বাদল বাবু, আপনি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন। আমি অনির্বাণ বাবু এবং অজয় বাবুর কাছে যাওয়ার আগে আমি আপনার কাছে সত্যি জানতে চাইবো যে জাল টোল প্লাজার কথা বলছেন চন্দন বাবু,
এটা তো আমরা বীরভূমে দেখেছি, অনুব্রত মণ্ডলের খাস তালুকা আমরা দেখেছি একটা টোল প্লাজা বানিয়ে দেওয়া হয়েছে যেখানে টাকা তুলতো, লরি থেকে টাকা তোলা হতো। এবং এখনো বীরভূমে বা রামপুরহাটের দিকে যারা যেতে চান, তারাপীঠ মন্দিরের দিকে যারা যেতে চান, তারা যখনই অজয় নদী পার হতে যান তখন এক ধরনের টোল থাকে, এক ধরনের পার্কিং ফি থাকে, সেগুলোর কোনো রসিদ থাকে না। আপনি রামপুরহাট তো ছেড়েই দিন বাদলবাবু, কলকাতা বইমেলার যে পার্কিং লট সেখানে আমি নিজে দেখেছি, তারপরে খবর করা হয়েছে সেখানে যে রসিদ দেওয়া হচ্ছিল তাতে জিএসটি বিল ছিল না। সেটা কোথায় যাচ্ছে এই টাকাগুলো, কার পকেটে ঢুকছে, কোন দলের পকেটে ঢুকছে? অন্তত সরকারি রাজস্বে যদি যায় তবেও একটা নিশ্চিন্তি, কিন্তু সেটাও তো যাচ্ছে না। ময়ূর, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তুমি যেভাবে তারা পার্কিং ফি বাড়াচ্ছেন তাতে বোধহয় বেশি দিন শুভ থাকবে না। এই রে, আমাকে মনে হয় বলতে দেবে না। না বলুন। ঘটনা হচ্ছে তুমি যেভাবে শুরু করলে, আমার তো সাবজেক্ট আগে দরকার লাগে না, শুরু করলেই আমার অ্যান্সার রেডি হয়। অন্য রাজ্যে চলে যাবেন বাদলদা, এটা আমি না জিজ্ঞেস করে পারলাম না। সত্যি সাবজেক্ট লাগে না, যে কোনো সময় আপনাকে বললেই, তৃণমূলকে নিয়ে কিছু বললেই আপনি অন্য রাজ্যে চলে যান। উত্তরপ্রদেশ, গুজরাট দেখো, মঙ্গল গ্রহে দেখো কি হচ্ছে। তুমি জানো আমি উত্তর দেবো, কিন্তু তুমি উত্তর নেবে না। আচ্ছা না নেবো, বলুন। তুমি উত্তর নেবে না। প্রথম কথা হচ্ছে, তুমি যে বললে যে আগে ফিরহাদ হাকিমের ব্যাপারটা আসছি, এটা মুখ্যমন্ত্রী দপ্তরের বিভিন্ন দপ্তরের মধ্যে একটা দপ্তর হচ্ছে পৌর দপ্তর। পৌর দপ্তরের সিদ্ধান্ত, ক্যাবিনেটের সিদ্ধান্ত বা কর্পোরেশন নিজস্ব সংস্থা হলেও, যেহেতু মেয়র হলেও উনি পৌরমন্ত্রী আছেন, তাই একটা দিদির একটা সিদ্ধান্ত প্রয়োজন আছে, যেটা মানুষের বিপক্ষে নাও যেতে পারে। সেই জন্য মানুষের বিরুদ্ধে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোনো একটা ডিসিশন নিতে পারে। কলকাতা পৌরসভার ভূমিকা কি? কলকাতা পৌরসভা তো একটা স্বশাসিত সংস্থা। আমি পথসভা আসিনি ভাই। তা পৌরসভা কি করছে তাহলে? আমি কি আশ্চর্য, পথসভায় আসিনি আমি। দাঁড়ান না, বলতে দিন আমাকে। তা আপনি কি সভায় এসেছেন? আচ্ছা আপনি সময় নিন বাদলদা, সময় নিন 1 মিনিট সময় নিন। কিন্তু আপনি বলুন যে শিল্প এখানে নেই বলে, এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই বলে এই ধরনের জিনিস থেকে কি রাজ্যকে টাকা তুলতে হচ্ছে, রাজ্য সরকারকে টাকা তুলতে হচ্ছে? আমি শেষ করে নি, 1 মিনিট। সন্ময়বাবু বলছেন যে কোটা বেঁধে দেওয়া হচ্ছে পুলিশদের যাতে করে বেশি করে টাকা তোলা যায়, এটা কি ঠিক? 1 মিনিট তো সময় দেবে দয়া করে। প্লিজ বলুন। যে তুমি যে কথা বলেছো, মদের থেকে রাজস্ব, পার্কিং থেকে রাজস্ব, ব্যাপারটা ঠিক হলেও আরো এর মধ্যে অনেক কিছু আছে। জমি রেজিস্ট্রি থেকে, স্ট্যাম্প পেপার থেকে শুরু করে, খাজনা ট্যাক্স থেকে, পৌরসভা ট্যাক্স, পঞ্চায়েত ট্যাক্স থেকে শুরু করে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জিএসটি ট্যাক্স থেকে, যেটা এখন একটাই ট্যাক্স হয়েছে জিএসটি ট্যাক্স, ভূমি সংস্কার দপ্তর, বিআরও, এসআরও, ডিআরও থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, ট্রেজারি বিলিং থেকে বিভিন্ন রকম আয়ের মধ্য দিয়ে একটা রাজ্য সরকার চলে। তার সঙ্গে তোমাকে জানতে হবে যেটা রাজ্য সরকার কেন পরিচালনা করতে পারছে না বা অন্যান্য অসুবিধা কেন। মাঝখানে একটা প্রশ্ন বলি, এই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 25 থেকে 26টা প্রকল্পের উপরে সার্টিফিকেট দিয়েছে। বাংলা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে 1 নম্বরে আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়েছে। আরেকটা কথা বলি, শিল্পের ব্যাপারে যে কথা তুমি বারবার বলছো, শিল্পের ব্যাপারে যে কথা বারবার বলছো, শিল্প বিভাগের ক্ষেত্রে বারবার বাংলা সভা হয়েছে, সেই সভাতে অনেক আবেদন করেছে। আচ্ছা আমি এই প্রসঙ্গগুলোর থেকেও আমি একবার সাধারণ মানুষ কি বলছে, বাদলদা আপনার কাছে আবার আসবো, কিন্তু সাধারণ মানুষ কি বলছে এটা একবার শুনবো। একদম সাধারণ মানুষের কথা, মানুষের অসুবিধাগুলো একবার বাদলদা আপনার কাছে আসছি আমি। আমি আলতাবাদ মুখপাত্রের সঙ্গে এটা বিতর্ক করতে পারবো না। আপনি সাধারণ মানুষের কথা শুনবেন না? নিশ্চয়ই শুনবো। তাহলে শুনুন, এইভাবে ডিবেটের মধ্যে ডিস্টার্ব করা না, কেউ ডিস্টার্ব করবে না। আপনি সাধারণ মানুষের কথা একবার শুনুন, তারপরে আসছি। এরা তো চোষার জন্যই রয়েছে, কি বলবেন? এটা তো গরিবের মাথার উপর আরো বেশি বোঝা চাপিয়ে দিতে চাইছে। মনে হচ্ছে টাকা কম পড়ে গেছে, তারপরে তো এত দাম বাড়াচ্ছে সব। এত দাম বাড়বে কিসের জন্য? টাকা কম হয়ে গেছে তারপরেই তো, সেই জন্যই তো বাড়ছে। সেটা তো আমাদের পক্ষে তো এফোর্ড করা তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে না। তো যার জন্য আমি বেসিক্যালি গাড়ি আনাই বন্ধ করে দিয়েছি। এই পার্কিং, পেট্রোল, আদার থিংস, এটা তো নেসেসিটি। আপনি হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা একটা অফিসের লোকের সম্পর্কেও আপনি ভাবুন, সবসময় তো সবাই শপিং করতে বেরোয় না। এবার আজকে অফিস করতে যাচ্ছে, 5 ঘন্টার পরে প্রত্যেক ঘন্টায় 100 টাকা করে বাড়িয়ে দিচ্ছেন, এটা কি যুক্তি হলো?
অনির্বাণ দত্ত, আমি একটাই প্রশ্ন করছি, বাদলবাবু বারবার অনেকগুলো কথা বলছিলেন কি কি জায়গা থেকে রাজ্যের আয় হয় সব বলছিলেন, কিন্তু অনির্বাণ দত্ত এই মানুষগুলো আমি প্রত্যেক স্তরের মানুষকে দেখালাম, যিনি এই মুহূর্তে ট্যাক্সি চালাচ্ছেন তার কথা শুনিয়েছি, যিনি আবার খুব উচ্চপদস্থ একজন অফিসার তার কথা শুনিয়েছি, এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা শুনিয়েছি। প্রত্যেকের কাছে একটা বাইক বা স্কুটার থাকা একটা গর্বের বিষয়, কিন্তু এখন তো তারা বের করতে ভয় পাচ্ছেন কলকাতা শহরে। অন্যান্য শহরে এরপরে হয়তো বের করতে ভয় পাবেন। আমি ময়ূর তোমার সঙ্গে একটা জায়গাতে কন্ট্রাডিক্ট করছি। এই বাইক বা স্কুটি কেনাটা আজকের দিনে গর্বের নয়। মানুষ এই কোভিডের সময়ে না, কোভিড থেকে বাঁচতে এবং তার চাকরিটা বাঁচানোর জন্যই কিন্তু একটা দরকারে পড়ে একটা স্কুটি বা মোটরসাইকেল কিনেছিল, যেটা নিয়ে হয়তো সে সুদূর সেই কোন্নগর থেকে আসছে কলকাতাতে চাকরি করতে, বা চন্দননগর থেকে জীবনের ঝুঁকি নিয়ে ওই স্কুটিটার উপরে ভর করে সে কিন্তু তার চাকরি বাঁচানোর জন্য সে কলকাতাতে চাকরি করতে আসছে। তার ক্ষেত্রে কিন্তু এই স্কুটিটা লাক্সারি নয়, স্কুটিটা তার কাছে গর্বের নয়, ওটা একটা নেসেসিটি। এবং এটার সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে যে স্কুটিটার যদি পার্কিং ফিজ আপনি বাড়িয়ে দেন, তাহলে আপনাকে তো তার নিরাপত্তা বা সিকিউরিটিও দিতে হবে। আপনি দেখবেন আমরা পয়সা দিতে রাজি থাকি, কিন্তু পয়সার সঙ্গে সঙ্গে তার থেকে যে প্রতিদানটা পাওয়া উচিত সেই প্রতিদানটা পাই না আমরা। একটা গাড়ি যে রাস্তাতে দাঁড়িয়ে থাকে বা যেরকমভাবে পার্কিং করা হয়, সেই ক্ষেত্রে একটা গাড়ির কিন্তু নর্মাল যে ক্ষতিপূরণ হয় সেই ক্ষতিপূরণটাও কিন্তু তার যে ওনার আছে তার কিন্তু পকেটের টাকা থেকে তাকে সারাই করতে হয়। তার হয়তো একটা গাড়ির হয়তো একটা পার্টসে ধাক্কা লেগে গেল, একটা জায়গায় স্ক্র্যাচ লেগে গেল, এই নিরাপত্তাটুকুও কিন্তু সাধারণ মানুষ এই পার্কিং জায়গা থেকে পায় না। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আজকের দিনে তার ইএমআই এর বার্ডেন বেড়েছে, পেট্রোলের দাম অলরেডি বেড়েছে, তার সঙ্গে পার্কিং ফিস যদি বেড়ে যায়, অথচ সেই বেসরকারি ক্ষেত্রে চাকরির যে ন্যূনতম স্যালারি সেই স্যালারি কিন্তু একটা একই জায়গাতে আছে, সেখানে হয়তো তার স্যালারি বাড়েনি। এই জায়গাতে দাঁড়িয়ে মধ্যবিত্তের ক্ষেত্রে কিন্তু এটা পদে পদে একটা সমস্যা হচ্ছে। এবং সেই সমস্যার থেকে মানে বেরিয়ে আসবার জন্য এই যে আজকে 6 দিন পরে যে 7 দিন পরে প্রায় এই যে পার্কিং ফিসটা আপনারা উইথড্র করলেন, সেটা না আমি বলছি সেটা 6-7 দিন অলরেডি হয়ে গেছে। এবং এই 6-7 দিন হয়ে যাওয়ার পরে আজকে আমি বলবো এটাকে ওয়েলকাম স্টেট, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দেখতে হবে। আপনি যে পার্কিং ফিসটা নিচ্ছেন সেই পার্কিং ফিসের এগেনস্টে সেই গাড়ির সুরক্ষাটা কোথায়? সেই গাড়ির সুরক্ষা যদি না থাকে, আমি পার্কিং ফিস দিয়ে যাচ্ছি, তাহলে তো আমি পার্কিং ফিসটা শুধু গাড়িটা দেওয়ার জন্য, গাড়ি রাখবার জন্য পার্কিং ফিস দিলাম না। এই জায়গায় সুরক্ষা বা সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা? চুরি হচ্ছে বা কোনো কেউ বাড়ি হচ্ছে, কোনো কিছু রিপোর্ট আপনার আছে, গাড়ির ক্ষতি হয় কোনো রিপোর্ট আছে? আপনি বারবার এই প্রশ্ন করছেন, আপনারা করছেন, আমি জানতে চাইছি এরকম কোনো ঘটনা আছে? আমি বলছি, আমি আশা করব আপনিও হয়তো গাড়ি নিয়ে পার্কিং করেন বা পার্কিংয়ে যেসব গাড়িগুলো থাকে কী অবস্থায় থাকে সেটা দেখবেন, এবং সেক্ষেত্রে স্কোপ অফ ইমপ্রুভমেন্টের জায়গা আছে কি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবেন। আজকে সাধারণ মানুষের যখন কষ্টের কথা হচ্ছে, সাধারণ মানুষ যখন এক্সট্রা টাকা দেবেন, তখন এক্সট্রা টাকার থেকে তার তো সেই সুবিধাটা তাকে দিতে হবে। এবং এই পার্কিংয়ের কথা শুধু আজ শুধু কলকাতা জুড়ে নয়, কলকাতার বাইরেও এটাকে ছড়াতে হবে। যখন কলকাতার বাইরেও মানুষ চাইবে যে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি একটা জায়গাতে পার্কিং ফিস দিয়ে যাচ্ছি, তার মানে আমার গাড়িটা সুরক্ষিত থাকবে। মাধ্যমে বাংলায় কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনা সারা ভারতবর্ষের থেকে এত মানে খুবই কম, মানে হয় না। আপনি যে কথা বলছেন যে পার্কিং এ গাড়ির সুবিধা বা গাড়ি অসুবিধা বা কোনো কিছু হচ্ছে কিনা, আপনি বলুন কোন পার্কিং কলকাতা এলাকার কোন শহরে কোন এলাকায়? না বাদলবাবু আপনার সাথে আমি 30 সেকেন্ড কথা বলছি। আমি পার্কিং ফি নিয়ে কোনো কথা বলছি না, এবং কলকাতা কেন্দ্রিক এই জবাব চায় বাংলা হয়নি, কোনোদিন হবেও না। আমি গোটা বাংলার কথা বলছি, এবং গোটা বাংলাতে আপনি আগে বলুন শিল্প আছে কি? গোটা বাংলাতে ভারী শিল্প আছে? গোটা বাংলায় ভারী শিল্প আছে চন্দনদা, যে বাদলবাবু টানা বলে যাচ্ছেন? আমি বাদলবাবু তো রাগ করলেন, বাদলবাবু রাগ করবেন না। দেখুন, আমরা সাধারণ মানুষ তো ফ্যালকন প্লেনে চড়ি না দাদা। আপনার তৃণমূল কংগ্রেসের প্রধানরা ফ্যালকন প্লেনে যাতায়াত করেন, ফলে আপনার কাছে বাস, অটো, ট্যাক্সি এগুলো কোনো নগণ্য বিষয়। আজ পর্যন্ত আপনার সরকার বুকে হাত দিয়ে বলুন তো বাস ভাড়া কত? আপনাদের বলুন না বাস ভাড়া বলুন। আপনি অন্য কথায় যাবেন না, আপনি বাস ভাড়া বলুন। সরকার বাস ভাড়া বলেছে? বাদলবাবু বলুন, সরকার বাস ভাড়া বলেছে? মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন?
যার জন্য আপনাদের অবনতি আচ্ছা, হয়েছে। না, না, আপনি বলুন না, বাস ভাড়াটা বলুন না। আমার অবলম্বী বাদ দিন, অন্তত তৃণমূলের মতো চোরের দল তো নয়। আপনি একটা কথা বলুন, বাস ভাড়াটা বলুন। সবাইকে শর্মা দা, সঙ্গে তুলনা শর্মা দা, করে ফেলে। উত্তরটা দিয়ে দিই আমি। আচ্ছা বাদলবাবু, বেশ, বেশ। বাদলবাবু, উত্তরটা দিয়ে দিই আমি। হয়ে গেছে শর্মা দাকে দিচ্ছি বাদলবাবু সময়। একটু শুনুন না, একটু শুনুন না। চন্দনবাবুর কথা রেফারেন্সে আপনাকে বলি, 2018 সালের পর থেকে এই রাজ্য সরকার কোনো বাস ভাড়া বাড়ায়নি বলে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে। অথচ আপনি এই পশ্চিমবঙ্গের একটা রুট খুঁজে পাবেন না যেখানে বাসের বর্ধিত হারের ভাড়া নেওয়া হচ্ছে না। সরকার কি ব্যবস্থা নিয়েছে, পরিবহন মন্ত্রক কি ব্যবস্থা নিয়েছে? এক। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত অটো, যে অটোর ভাড়া ছিল 5 টাকা, 7 টাকা, 10 টাকা, প্রত্যেকটা অটো আমি নিজের অভিজ্ঞতা দেখেছি 10 টাকার ভাড়া 20 টাকা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন মন্ত্রক, পুলিশ মন্ত্রক কি ব্যবস্থা নিয়েছে বলুন আপনি? মানুষের ওপর বোঝাতে এভাবেও চাপাচ্ছেন আপনারা, এবং অথচ তার পাশাপাশি- পুলিশ ঘুমিয়ে রয়েছে। এবং তার পাশাপাশি অনেকেই, সুজন বিশ্বাস লিখছেন গাড়ি ভাড়া মালদা ডিস্ট্রিক্টে বামনগোলা পিএসএ ভাড়া ডবল নেওয়া হয়। অনেকে সমস্ত লিখছেন, দূরপাল্লার বাসের ভাড়া বেড়ে গেছে। অনেকে বলছেন যে গোটা বাংলা জুড়েই নাকি ময়ূকদা এই মুহূর্তে যে বেসরকারি টোল প্লাজার কথা বলা হচ্ছে সেই টোল প্লাজা আছে। আমরা দর্শকদেরকে বলবো, যদি এরকম টোল প্লাজা যেগুলো বেসরকারি টোল প্লাজা, যেগুলো কোনো দাদা চালাচ্ছে, নেতা চালাচ্ছে, সেরকম টোল প্লাজা যদি দেখেন, সে তার ছবি পাঠান রিপাবলিক বাংলাকে। আমি অজয় বাবুর কাছে যাব। অজয় বাবু, আপনার কাছে আমি আসছি। এই যে বেসরকারি টোল প্লাজার কথা বলা হচ্ছে, এই যে পুলিশের বলা হচ্ছে এটা কোটা বেঁধে দেওয়া হচ্ছে, গোটা বাংলা জুড়ে যদি এটা চলে, আমি কলকাতার এই পার্কিং ফিয়ের কথাটা ছেড়ে দিলাম, এটা হয়তো পাইলট প্রজেক্ট ছিল, এরপরে গোটা বাংলাতে বিভিন্ন শহরে এটা করা হবে, কিন্তু এই তোলাবাজি বিরোধীরা বলছে একদম ডিরেক্টলি তোলাবাজি করা হচ্ছে নাকি সরকারের পক্ষ থেকে, এটা কি সত্যি হচ্ছে? দেখুন, এই যে আপনি যে বললেন বেসরকারি টোল প্লাজা, এর কোনো রেকগনাইজ নেই, কিছু নেই। সেক্ষেত্রে স্টেট ওয়েতে যারা এই ধরনের তোলাবাজি করছে তাদের এগেনস্টে এক্সটর্শনে আন্ডার সেকশন 384 ইন্ডিয়ান পেনাল কোডের ধারাতে স্টেট ওয়েতে এফআইআর করতে হবে এবং লফুল অ্যাকশন নিতে হবে। এর মিনিমাম পানিশমেন্ট আছে 10 বছর। খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন অজয় বাবু, আপনি আরেকবার যদি বাংলার মানুষকে বলেন, অর্থাৎ এরকম কোন টোল প্লাজা বা যদি ওই বাস নিয়ে যারা গাড়ি থামিয়ে টাকা তোলে, তাহলে সেটা আপনি বলছেন যে এটা তোলাবাজির সেকশন দেওয়া যায়, এক্সটর্শনের সেকশন 100%। 384, 385 ভারতীয় দণ্ডবিধি আইনের তাদের বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে যদি কোনো রেকগনিশন না থাকে, যদি কোনো রকমভাবে কোনো সরকারি স্বীকৃতি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের এগেনস্টে এই ধরনের মামলা করা যেতে পারে। জিএসটি বিল ছাড়া যদি কোনো কার পার্কিং ফি নেওয়া হয়, তার ক্ষেত্রেও তার মানে এরকম তোলাবাজির অভিযোগ করা যেতে পারে। 100% যদি আপনাকে যদি সাধারণ মানুষের জন্য সেরকম যদি কোনো রকম বাদল বাবু আপনি শুনে নিন। বাদল বাবু যদি আপনাকেও কেউ এরকম তোলাবাজির সম্মুখীন হতে হয়, তাহলে আপনারও কাজে লাগবে, শুনে নিন। বাদল বাবু শুনে নিন, যদি কেউ আপনার থেকে প্রাইভেট টোল প্লাজা থেকে এরকম ভাবে টাকা তোলে, যদি ওই অপার টাকা না আপনার নিজের পকেট থেকে টাকা দিতে হয়, তাহলে আপনার কষ্ট লাগবে। আপনি শুনে নিন। বেশ, অজয় বাবু বলুন। যদি দেখা যায় এরকম, বেশ বলুন। উনি বিজেপির অনেক নেতা কর্মী, না, উনি বিজেপির নেতা নন, উনি প্রাক্তন পুলিশ কর্তা। পুলিশের কথাগুলো শুনুন, আইপিসির কথাগুলো শুনুন, ধারাগুলো শুনুন, আপনারও কাজে লাগবে, শুনুন। আমি বাদল বাবু সাউন্ডটাকে একটু কম করে আমি অজয় বাবুকে এক মিনিট সময় দিচ্ছি। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি পুলিশে চাকরি করেছি দীর্ঘদিন। আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, সঞ্চালক যে প্রশ্ন করেছেন, তার আমি ইন টোটো আমি এই উত্তরটা আমি দিচ্ছি। যদি কোনো পার্কিংয়ে দেখা যায় যে ফিস যদি না দেয়, আপনার স্লিপ যেটা মানে ভাউচার না দিলে, তাহলে সেক্ষেত্রে তার এগেনস্টে এক্সটর্শনে মামলা করা যেতে পারে সেই কনসার্ন ব্যক্তির এগেনস্টে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি এই ধরনের কোনো টোল প্লাজা থাকে সেখানে কোনো রকমভাবে মানে রেকগনিশন নেই, যে কোনো স্বীকৃতি সরকারি, সেই ক্ষেত্রে কনসার্ন পার্সনের এগেনস্টে 384, 385 এর ভারতীয় দণ্ডবিধি আইনের মামলা করা যেতে পারে এবং অ্যারেস্ট করা যেতে পারে এবং লফুল অ্যাকশন নেওয়া যেতে পারে। তার সাজা মিনিমাম 10 বছর। এর বাইরের কথা আমি বলছি না। সেখানে স্লিপ দেবে না, কিছু না, গাইজিনি করে এক্সটর্শন করবে, এটা তো মেনে নেওয়া যায় না। একদম। একটা শেষ প্রশ্ন। আচ্ছা বাদল বাবু, কলকাতা সহ শহরতলির চারদিকে রাত্রি আমাদের এখানে পার্কিং এর সমস্যা আছে। রাত্রিবেলায় যে গাড়িগুলো পার্কিং হয় তার টাকা কারা তোলে? তার টাকা কলকাতা শহরের চারদিকে রাত্রিবেলায় লরিগুলো যেটা পার্কিং হয়, গাড়িগুলো যেগুলো পার্কিং হয়, বাসগুলো যেগুলো পার্কিং হয়, তার টাকা কারা তোলে? সবাই পাড়ায় জানে, তৃণমূলের কর্মীরাই এই টাকা তোলে। আচ্ছা আমি একবার সন্ময় বাবুর কাছে যাবো, কিন্তু সন্ময় বাবুর কাছে যাওয়ার আগে আমি শুভেন্দু অধিকারী দুটো বক্তব্য শোনাতে চাই, একটা আমার সাথেই সাক্ষাৎকারে এবং তার পাশাপাশি এই কার পার্কিং ফি নিয়ে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য একবার শুনবো।
কার পার্কিং ফি নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। টুইটে বলেছিলাম ভয়ঙ্কর জিনিস করছে। এখানে আমাকে অন্তত বিজনেসম্যানরা বলেছেন আমরা বিজনেস সেন্টার বন্ধ করে ভুবনেশ্বর এবং নাগপুর নিয়ে যাব। আমি 5 জনের নাম বলে দিতে পারি। এই পার্কিং ফির জন্য বিজনেস সেন্টার বন্ধ করে দিতে চাইছেন। একটা শিল্প নেই, একটা কলকারখানা নেই, কোথাও চাকরি বাকরির কোনো গন্ধ পর্যন্ত নেই। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার, 12 বছরে একটা এয়ারপোর্ট করতে পারেনি, একটা সিপোর্ট করতে পারেনি, একটা রেলের ফ্রেট করিডর জমি দিতে পারেনি। পশ্চিমবাংলায় হয়েছেটা কি আপনি বলুন? ডবল ইঞ্জিন সরকার। ইয়েস, ছেলেমেয়েগুলো কাজ পাবে, বাংলার ছেলেমেয়েগুলো বাংলায় কাজ পাবে। এটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। বাংলার ছেলেমেয়েগুলোকে আপনি এখানে অবশ্যই বসে রিপাবলিক বাংলায় বলছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, লিডার আর বেরোতে হবে না বাংলার বাইরে। বাংলার বাইরে যাবে না, যারা গেছে তাদের ফিরিয়ে আনার দায়িত্ব। এটা করে বড় কথা কিন্তু এটা করে যোগী আদিত্যনাথ জি দেখিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা কিছুটা দেখাচ্ছেন। আপনি খোঁজ নেন পাশের রাজ্যগুলোতে কি হচ্ছে। শর্মাবাবু, আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি 1 মিনিট সময় নিন। কিন্তু এটা একটা সিরিয়াস প্রবলেম। শুভেন্দু অধিকারী জানি না পলিটিক্সের জন্য বললেন না জাস্ট বলার জন্য বললেন যে এত পরিযায়ী শ্রমিককে বিজেপি সরকারে আসলে ফিরিয়ে আনবে, এবং চ্যালেঞ্জও নিয়ে নিলেন উনি। কিন্তু এটা তো বাস্তব। শুভেন্দু অধিকারী প্রথম যে প্রতিক্রিয়াটা, যেখানে সি পোর্ট নেই, 12 বছরে একটা এয়ারপোর্ট তৈরি হয়নি প্রপার, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা নেই, শিল্প নেই, ছেলেমেয়েগুলো বাইরে চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি, সে পরিস্থিতির জন্য তো সরকারও অসহায় বোধ করতে পারে। টাকা তো লাগবে দিয়ে দেওয়ার জন্য, টাকা তো লাগবে মাইনে দেওয়ার জন্য, টাকা লাগবে। ময়ূক, একটা কথা বলতো, গত 12 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে একটাও ভারী শিল্প তৈরি করতে পারলেন না। কেন? ভারী শিল্প থাকলে তো অ্যান্সিলারি শিল্পগুলো আসে। তার থেকে বড় কথা যেটা নিয়ে আমরা কেউ চর্চা করি না, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের ভাবমূর্তিটা কোথায় নিয়ে গিয়ে তো ফেলেছেন। আর বিশেষ করে এডুকেশন স্ক্যামের পরে বাংলার বাইরে যে কোনো মানুষ এ রাজ্য সম্পর্কে কথা বলতে গেলে, রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যের শাসক দল সম্বন্ধে কথা বলতে গেলে হাসাহাসি করেন। আচ্ছা, আম্বানি তো প্রত্যেকবার ওই বাণিজ্য সম্মেলনে আসেন, ইনভেস্ট করেন না কেন এই পশ্চিমবঙ্গে? কেন ইনভেস্ট করে না? তার কারণ বিশ্বাসযোগ্যতা নেই, ক্রেডিবিলিটি নেই। এই ক্রেডিবিলিটি নেই বলে পশ্চিমবঙ্গের আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে যদি ওখানে, ঠিক আছে আপনি টাটাকে তাড়িয়েছেন, গত 12 বছর ধরে টাটার একটা ভগ্নাংশ ইউনিটও সিঙ্গুরে তৈরি করা যেত না, যেটাকে কেন্দ্র করে আরও শিল্প আসতে পারতো এই পশ্চিমবঙ্গে? সারা পশ্চিমবঙ্গে অবস্থাটা কি? মধ্যখানে দেখলাম সর্ষে ছড়াচ্ছেন ওই সিঙ্গুরের মাটিতে গিয়ে দাঁড়িয়ে, সে সর্ষে চাষও হলো না। ফলে আলটিমেটলি দিনের শেষে একটা জায়গায় কিন্তু ময়ূক আমাদের আসতে হবে। আজকে কেন মদ বিক্রি করে টাকা তুলতে হচ্ছে, মদ কাদের কাছে বিক্রি করছেন একটু ভালো করে খেয়াল করে তোমরা বিষয়টা উত্থাপন করেছো বলে বলছি। 49 রকমের মহুয়া ব্র্যান্ড 29 টাকা না 28 টাকায় স্পেশাল প্যাকে মদের দোকানগুলো থেকে বিক্রি করে বিপণন করার ব্যবস্থা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তৈরি করানো হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন আমরা ভুলতে বসছি, সেখানে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তৈরি করে বামা বলে একটু শুনুন সমাজকর্মী বাদল বাবু, সমাজের কথা একটু শুনুন, আপনি শুনে নিন। বামা বলে 2011 বুদ্ধবাবু যখন ক্ষমতা ছেড়ে চলে গিয়েছিলেন, তখন মদ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আয় হতো 1100 কোটি টাকা সারা বছরে, এখন সেটা 13,000 কোটি টাকা। মদ কি শুধু পয়সা হলো লোকেরা খান? গরিব মানুষদের কাছেও মদ বিপণনের ব্যবস্থা করেছেন। 10 বছরে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছেন। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো তেলের দাম কমিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কমায়নি। আজকে ওই পার্কিং ফিস দিয়ে গরিব মানুষের কথা বলছেন, মানুষের উপর চাপের কথা বলছেন। একদম কি ভাবছেন আপনি? এবং তার পাশাপাশি যেহেতু আমাদের সকালে সুস্থভাবে মানুষ ভাবতে থাকলে খালি চোখে দেখতে পাবে তো পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করেছেন গোটা পশ্চিমবাংলায়। আমাদের বাংলাকে আমরা অন্তত দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে এবং আমাদের বাংলার আমরা গর্ববোধ করি বাংলার সন্তান হিসেবে। আমরা অন্তত চাই যে এই সন্তান হিসেবে আমরা কিছুটা এই বাংলাকে দিতে পারি, এবং এই বাংলার যাতে আবার সোনার বাংলা হতে পারে, কোনো না কোনো দিন সোনার বাংলা হয়, তার জন্য লাগাতার চেষ্টা করি এবং চোখে চোখ রেখে প্রশ্ন করে যাই। আপাতত এই বিতর্ক এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে, চোখ রেখে বসো।